প্রথম ধাক্কায় বিশ্বাস করার মতোই নয়, অনেকে করেননি, বরং চমকে উঠেছিলেন। চনমনে সদা ব্যস্ত মানুষটাকে মঙ্গলবারও সচিবালয়ে দেখা গিয়েছিল। বুধবার সকালেই শোনা যায় তিনি আর নেই। বুধবার সকালে পুনে জেলার বারামতির কাছে এক বিমান দুর্ঘটনায় মৃত্যু হয় মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী অজিত পাওয়ারের। মুম্বাই থেকে বারামতির উদ্দেশ্যে যাত্রাপথে তার বিমানটি জরুরি অবতরণের চেষ্টা করেছিল বলে জানা যায়। সেই সময় এই দুর্ঘটনাটি ঘটে। ঘটনায় দুই পাইলট ও তার নিরাপত্তারক্ষীরাও প্রাণ হারিয়েছেন বলে রিপোর্ট। মঙ্গলবারই মুম্বাইয়ে মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশের নেতৃত্বে মহারাষ্ট্র ক্যাবিনেট কমিটির অন ইনফ্রাস্ট্রাকচারের বৈঠকে যোগ দিয়েছিলেন অজিত পাওয়ার। পরদিন সকালে এই মর্মান্তিক খবর রাজ্য রাজনীতিতে শোকের ছায়া ফেলেছে। 1959 সালে জন্ম নেওয়া এই নেতা শরদ পাওয়ারের বড় ভাই অনন্তরাও পাওয়ারের পুত্র ছিলেন। সমবায় আন্দোলনের হাত ধরে রাজনীতিতে প্রবেশ করলেও কাকা শরদ পাওয়ারের ছত্রছায়াতেই তার রাজনৈতিক উত্থান। আজ বারামতির আকাশে তার জীবনাবসানের সঙ্গে সঙ্গে মারাঠা রাজনীতির একটি শক্তিশালী স্তম্ভ ধসে পড়েছে। বারামতি থেকে মুম্বাই এক দীর্ঘ রাজনৈতিক যাত্রা। 1959 সালের 22শে জুলাই আহমেদনগর জেলার দেওলালি প্রভারায় জন্ম অজিত পাওয়ারের। কাকা শরদ পাওয়ারের হাত ধরেই রাজনীতিতে হাতেখড়ি ও বেড়ে ওঠা। পরে নিজের সংগঠনিক শক্তি ও প্রশাসনিক দক্ষতায় অজিত হয়ে ওঠেন মহারাষ্ট্র রাজনীতির অন্যতম প্রধান মুখ। বলতে গেলে পুনে ও আশেপাশের জেলায় রাজনৈতিকভাবেই দাদাগিরি ছিল অজিতের। সমবায়, জেলা ব্যাংক, সেচ, অর্থ একাধিক গুরুত্বপূর্ণ দপ্তরের দায়িত্ব সামলেছেন অজিত পাওয়ার। বারামতির দাদা নামে পরিচিত অজিত পাওয়ার 1991 সাল থেকে বারামতি আসনের সঙ্গে অঙ্গাঙ্গিকভাবে যুক্ত। লোকসভা ও বিধানসভা দুক্ষেত্রেই এই কেন্দ্র থেকে দীর্ঘ সময় ধরে প্রতিনিধিত্ব করেছেন তিনি। 1991 সালে বারামতি লোকসভা কেন্দ্র থেকে সাংসদ হিসেবে। তবে কাকা শরদ পাওয়ারকে কেন্দ্রে জায়গা করে দিতে তিনি ইস্তফা দেন। এরপর 1995 সাল থেকে বারামতি বিধানসভা কেন্দ্র ছিল তার অজেয় দুর্গ। 1999, 2004, 2009, 2014 এবং 2019 টানা 6 বার এই কেন্দ্র থেকেই তিনি মহারাষ্ট্র বিধানসভায় নির্বাচিত হন। বহুবার উপমুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়ে তিনি রাজ্যের বাজেট ও নীতি নির্ধারণের প্রভাবশালী ভূমিকা পালন করেছে। মন্ত্রিত্ব ও সংগঠন। 1999 সালে এনসিপি গঠনের পর মাত্র 40 বছর বয়সে ক্যাবিনেট মন্ত্রী হন অজিত। সেচ, অর্থ ও গ্রামোন্নয়নের মতো গুরুত্বপূর্ণ দপ্তর সামলেছেন তিনি। পশ্চিম মহারাষ্ট্রে এনসিপির সংগঠনকে শক্তিশালী করতে তার অবদান ছিল তাৎপর্যপূর্ণ। দলের মধ্যে তিনি এমন এক অনুগত বাহিনী তৈরি করেছিলেন যারা কাকার চেয়েও দাদার প্রতি বেশি দায়বদ্ধ ছিল। পারিবারিক দ্বন্দ্ব ও ভাঙন। 2009 সালে শরদ পাওয়ারের কন্যা সুপ্রিয়া সুলের রাজনীতিতে আসার পর থেকেই পাওয়ার পরিবারের উত্তরসূরি নিয়ে টানাপোড়েন শুরু হয়। এরপর তৃতীয় প্রজন্মের রোহিত পাওয়ারের উত্থান অজিতকে দলের মধ্যে কোণঠাসা করে তুলেছিল বলে মনে করেন অনেকেই। জোট রাজনীতি ও ভাঙনের কেন্দ্রবিন্দু। 2019 সালের ভোর রাতে নাটকীয় সরকার গঠন থেকে শুরু করে 2023 সালের এনসিপির ভাঙন। অজিত পাওয়ারের রাজনৈতিক জীবন বারবার শিরোনামে এসেছে। নির্বাচন কমিশন অজিত পাওয়ারের গোষ্ঠীকে আসল এনসিপি হিসেবে স্বীকৃতি দেয়। 2024 বিধানসভা নির্বাচনেও 41টি আসন জিতে তিনি প্রমাণ করেছিলেন মহারাষ্ট্রের রাজনীতিতে তার প্রাসঙ্গিকতা কতটা গভীর। একনাথ শিন্ডে সরকারের সঙ্গে যোগ দিয়ে মহাজোটী জোটের অন্যতম স্তম্ভ হয়ে ওঠেন অজিত পাওয়ার। 2024 সালের বিধানসভা নির্বাচনে বিজেপি শিবসেনার সঙ্গে লড়ে উল্লেখযোগ্য সাফল্য পান। রাজনীতিতে শূন্যতা, দ্রুত কাজের ধরন, সরাসরি জনসংযোগ আর বারামতিতে অটুট দখল, এই তিনে ভর করেই দীর্ঘদিন প্রভাব বজায় রেখেছিলেন অজিত পাওয়ার। তার প্রয়াণে মহারাষ্ট্র রাজনীতিতে যে বড়সড় শূন্যতা তৈরি হলো তা অস্বীকার করার উপায় নেই। জোট, সমীকরণ, আঞ্চলিক শক্তির ভারসাম্য সবকিছুর উপরই এর প্রভাব পড়বে বলে মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকেরা। ব্যুরো রিপোর্ট, সময়, কলকাতা।